ভিউয়ার্সগণ কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন পোলাইট রিঅ্যাক্টস ইউটিউব চ্যানেল। ভিউয়ার্সগণ আজকে আমি 52 টাইমস ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আর 52 টাইমস হচ্ছে বাংলাদেশের খুবই পপুলার এবং ট্রাস্টেবল একটা নিউজ মিডিয়া, যেখানে আপনি ডেইলি আপডেট নিউজ পেয়ে যাবেন এবং ট্রাস্টেড নিউজগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্সগণ মূল বিষয়ে আসি। আজকে আমি যে নিউজটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি। নিউজটার শিরোনাম হচ্ছে রাখাইনে রোহিঙ্গা তাণ্ডব, বাংলাদেশ খুশি, ভারত ভয় পাচ্ছে কেন? মানে আমাদের ভারত কেন ভয় পাচ্ছে? আসলে এখানে মূল বিষয়টা হচ্ছে কি, যেখানে বাংলাদেশ খুশি হচ্ছে, অন্যদিকে ভারত ভয় পাচ্ছে। আর এখানে কি সত্যি ভারতের ভয় পাওয়া প্রয়োজন ছিল নাকি নয়? এখানে আসলে ভারতের কোনো ভুল রয়েছে নাকি নয়? ইন ডিটেলস আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এবং আমার ব্যক্তিগত মতামত অবশ্যই থাকবে। তো ভিউয়ার্স, সত্য জানবো, সত্য বলবো। তো ভিউয়ার্স চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি এবং বিস্তারিত বিষয়টা জেনে আসি। লেটস স্টার্ট ইট। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত, বিশেষ করে টেকনাফ এবং সেন্ট মার্টিন এখন উত্তপ্ত, অশান্ত। প্রায় প্রতিদিনই মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে ভেসে আসছে ভারী গোলাগুলির শব্দ। সীমান্ত জুড়ে তৈরি হয়েছে এক চাপা আতঙ্ক। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এখন আর তাদের নিজেদের সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই, এর আঁচ সরাসরি এসে পড়ছে বাংলাদেশের উপর। এই জটিল পরিস্থিতিতে রাখাইনের ক্ষমতার লড়াইয়ে নতুন এক অধ্যায়ের সূচনা হচ্ছে, যেখানে আরাকান আর্মির একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে নতুন রূপে, নতুন শক্তিতে মাঠে নামছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা। একই সময়ে এই অঞ্চলে ভারতের বিলিয়ন ডলারের ভূরাজনৈতিক পরিকল্পনাগুলো বড় ধরনের ধাক্কা খাচ্ছে। তাহলে আরাকানের এই নতুন সমীকরণে ভারতের ব্যর্থতা বাংলাদেশের জন্য কি নতুন কোনো বার্তা দিচ্ছে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই বহুমুখী নিরাপত্তা হুমকির মুখে বাংলাদেশ ঠিক কী পদক্ষেপ নেবে? মিয়ানমারের বর্তমান পরিস্থিতিকে বুঝতে হলে সেখানকার তিনটি প্রধান শক্তিকে জানতে হবে। একদিকে অং সান সুচির নির্বাসিত সরকার বা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এনইউজি, অন্যদিকে ক্ষমতা দখলকারী সামরিক জান্তা এবং তৃতীয় ও সবচেয়ে প্রভাবশালী শক্তি হল রাখাইনের নিয়ন্ত্রণ নেওয়া আরাকান আর্মি। এই তিন শক্তির মধ্যে রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে কার কী অবস্থান, তা বাংলাদেশের নিরাপত্তার জন্য জানা অপরিহার্য। সম্প্রতি এক বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশঙ্কাজনক তথ্য সামনে এনেছেন। তিনি সরাসরি উল্লেখ করেছেন, মিয়ানমারের এই তিনটি প্রধান গোষ্ঠীর মধ্যে রোহিঙ্গাদের সবচেয়ে বেশি ঘৃণা করে আরাকান আর্মি। তার মতে আরাকান আর্মি বর্তমানে রাখাইনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে এবং তাদের অর্থের প্রধান উৎস মাদক ও অস্ত্রের ব্যবসা। এই গোষ্ঠীর কারণে সীমান্তে ইয়াবা পাচার, অস্ত্র চোরাচালান বহুগুণে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, তারা বাংলাদেশের দক্ষিণ পূর্ব সমুদ্র সীমা থেকে জেলেদের অপহরণ করছে, যা সরাসরি আমাদের সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি। আরাকান আর্মি আরসা এবং আরএসও এর কার্যক্রমকেও রাখাইনে মেনে নিতে রাজি নয়। জেনারেল কামরুল হাসানের পর্যবেক্ষণ অনুযায়ী বাংলাদেশের জাতীয় নিরাপত্তা কৌশল প্রণয়নের সময় আরাকান আর্মির এই রোহিঙ্গা বিদ্বেষী মনোভাবকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভাবতে হবে। তো ভিউয়ার্সগণ, আরাকান আর্মি সম্পর্কে যতটুকু জানলাম, ঠিক আছে, আগেও জানতাম, বাট আজকে আবারও যখন আরো এক্সট্রা কিছু জানলাম, তখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের জন্য আরাকান আর্মি একদমই অনিরাপদ, ঠিক আছে। এবং বাংলাদেশের মধ্যে এই যে মাদক, অস্ত্র চোরাচালান, এগুলো দ্বারা কিন্তু বাংলাদেশকে অস্থিতিশীল করে ফেলছে। এবং বাংলাদেশের মধ্যে যারা অসাধু ব্যক্তি রয়েছে, তারা অস্ত্র পেয়ে যাচ্ছে, মাদক পেয়ে যাচ্ছে এবং বাংলাদেশটাকে খুব খারাপ অবস্থায় নিয়ে যাবে তারা। তো সব মিলিয়ে আরাকান আর্মি বাংলাদেশের জন্য পুরোপুরি ভয়ঙ্কর একটা বাহিনী। মানে বাংলাদেশে খুব
ক্ষতি হতে পারে এই আরাকান আর্মি দ্বারা। তো যাই হোক ভিউয়ার্স, বাংলাদেশের যে বাহিনীগুলো রয়েছে বাংলাদেশের কাছে, সেগুলোর কাছে আরাকান আর্মি কিছুই নয়। তারপরও তারা মিয়ানমারের সরকারি বাহিনীকে খুবই পরাস্ত করেছে। তো সেই জায়গা থেকে বুঝতে হবে তাদের গোড়া একটু হলেও স্ট্রং আছে। তো যাই হোক ভিউয়ার্স, মূল বিষয় আসে। এখন কথা হচ্ছে রোহিঙ্গা ওরা কি যেতে পারবে ওদের মাতৃস্থানে? সেটা আরাকান আর্মি থাকা অবস্থায় মনে হয় না সম্ভব হবে, আমার যেটা মনে হচ্ছে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। এই যখন পরিস্থিতি, তখন অনেকেই মনে করছেন রাখাইনে আরসা এবং আরসের মতো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্তিত্ব বাংলাদেশের জন্য এক ধরনের কৌশলগত সুবিধা তৈরি করতে পারে। এই ধারণাটির ভিত্তি হলো, যতদিন এই গোষ্ঠীগুলো আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে, ততদিন আরাকান আর্মি বাংলাদেশকে নিয়ে সরাসরি কোনো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবে না, কারণ তখন তাদের প্রধান মনোযোগ থাকবে অভ্যন্তরীণ শত্রু দমনের দিকে। রহমতুল্লাহ, 16 তারিখ 9 মাস 2025। আলহামদুলিল্লাহ। এই প্রেক্ষাপটে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত তার অ্যাক্ট ইস্ট নীতির আওতায় মিয়ানমারের কালাদান মাল্টিমোডাল প্রজেক্টে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে, যার মূল কেন্দ্রবিন্দু রাখাইন প্রদেশ। কিন্তু আরাকান আর্মির উত্থানের ফলে ভারতের সেই প্রকল্পটি এখন প্রায় মুখ থুবড়ে পড়েছে। রাখাইনের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে চলে যাওয়ায় ভারত সেখানে এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছে। এমন একটি ধারণা প্রচলিত আছে যে রাখাইনে নিজেদের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় ভারত তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টার মাধ্যমে। ভারত কখনোই চায়নি রোহিঙ্গা সমস্যার স্থায়ী কোনো সমাধান হোক, কারণ এই অঞ্চলের অস্থিতিশীলতা তাদের ভূরাজনৈতিক স্বার্থ হাসিলে সহায়তা করে। কিন্তু এখন ভূরাজনীতির হাওয়া বদলাচ্ছে। আসলে এই বিষয়টা মানতে খুবই খারাপ লাগে। পার্শ্ববর্তী একটা দেশ, বাংলাদেশের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল একটা সময় ভারতের। তো সেই জায়গা থেকে কি বলবো, ভারত প্রধানমন্ত্রী, ভারত সরকার দ্বারা যে ভুলগুলো করা হচ্ছে, আসলে এগুলো না করলে বেটার হতো, সেটা আমার মনে হচ্ছে। দেখুন, বাংলাদেশের মধ্যে এই যে রোহিঙ্গার জনগোষ্ঠীরা রয়েছে, ওনারা কিন্তু অনেক বছর যাবত এখানে রয়েছে। তো সেই জায়গা থেকে তারা যদি তাদের মাতৃস্থানে ফিরে যেতে পারে, তাহলে সেটা কিন্তু বাংলাদেশের জন্য ভালো, তাদের জন্য ভালো। সেই জায়গা থেকে আমাদের ভারত কেন চাচ্ছে না তারা ফিরে যাক, এবং কেন বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, এই বিষয়টা মানতে খুবই খারাপ লাগে। কি বলবো তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। আর এই বদলের সবচেয়ে বড় চিহ্ন হলো নতুন রূপে আরসার আবির্ভাব। সম্প্রতি প্রকাশিত কিছু ছবি এবং ভিডিও পুরো অঞ্চলের নিরাপত্তা বিশ্লেষকদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। প্রথমবারের মতো আরসার যোদ্ধাদের মাথায় দেখা গেছে অত্যাধুনিক ব্যালিস্টিক হেলমেট। এগুলো সাধারণ কোনো হেলমেট নয়, এগুলো মডুলার ইন্টিগ্রেটেড কমিউনিকেশন হেলমেট বা MICH ক্যাটাগরির, যা সাধারণত বিভিন্ন দেশের বিশেষ বাহিনীর সদস্যরা ব্যবহার করে থাকেন। এই বুলেট প্রুফ হেলমেটগুলো 9mm পিস্তলের গুলি থেকে মাথাকে পুরোপুরি সুরক্ষা দিতে সক্ষম। শুধু তাই নয়, এই হেলমেটগুলোতে নাইট ভিশন ডিভাইস, থার্মাল ক্যামেরা এবং অন্যান্য কমিউনিকেশন সরঞ্জাম যুক্ত করার জন্য বিশেষ রেল সিস্টেম রয়েছে। এই গোষ্ঠীর হাতে এই মানের সামরিক সরঞ্জাম থাকা এটাই প্রমাণ করে যে তাদের পেছনে কোনো বিদেশি শক্তির সমর্থন রয়েছে। অর্থাৎ রাখাইন ইস্যুতে বাংলাদেশ সরাসরি না জড়ালেও অন্য কোনো দেশ এরই মধ্যে সেখানে নিজেদের খেলা শুরু করে দিয়েছে। এই হেলমেটগুলোই চোখে আঙুল দিয়ে এক মিনিট। এই যে হেলমেট, অত্যাধুনিক হেলমেট, এগুলো তো বাংলাদেশের পক্ষ থেকে কখনোই যায়নি। তাহলে কোথা থেকে আসছে? বাংলাদেশ কিন্তু এই যে আরসা বলুন বা আরাকান আর্মি, এদের মধ্যে যে ঝামেলা হচ্ছে, বাংলাদেশ এখানে প্রবেশই করেনি। কিন্তু আরসা এই অত্যাধুনিক হেলমেট কোথা থেকে পেল, বিষয়টা কিন্তু খুবই চিন্তা। তো যাই হোক, এক হিসেবে ভালো হয়েছে, আরসা শক্তিশালী হলে তারা তাদের যে ভূমি রয়েছে সেটাকে স্বাধীন করতে পারবে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। দেখিয়ে দিচ্ছে যে রাখাইনের লড়াই এক নতুন এবং ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে।
আরসার শক্তি বৃদ্ধির প্রমাণ শুধু হেলমেটেই সীমাবদ্ধ নয়, তাদের হাতে এখন দেখা যাচ্ছে হাঙ্গেরির তৈরি বিখ্যাত এফএজি AMD-65 রাইফেল। এটি রাশিয়ার বিখ্যাত AK সিরিজের রাইফেলের উপর ভিত্তি করে তৈরি একটি উন্নত সংস্করণ। এটি একটি সিলেক্টিভ ফায়ার রাইফেল, যা প্রয়োজনে অটোমেটিক এবং সেমি অটোমেটিক উভয়ভাবে ব্যবহার করা যায়। একসময় এই রাইফেল হাঙ্গেরিয়ান প্যারাট্রুপার বা ছত্রী সেনারা ব্যবহার করত এর কম্প্যাক্ট ডিজাইনের জন্য। ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে আফগানিস্তানের পুলিশ বাহিনীও এর রাইফেল ব্যবহার করেছে। এখন প্রশ্ন হলো, ইউরোপের এই শক্তিশালী অস্ত্র মিয়ানমারের গহীন জঙ্গলে আরসার হাতে পৌঁছালো কিভাবে? এর একটাই সম্ভাব্য উত্তর, আন্তর্জাতিক অস্ত্রের কালোবাজার এবং এর পেছনে থাকা শক্তিশালী কোনো পক্ষ। যে পক্ষটি চায় না রাখাইনে আরাকান আর্মি বা মিয়ানমার জান্তার একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হোক। এই নতুন সমীকরণ বাংলাদেশের জন্য একই সাথে সম্ভাবনা এবং ঝুঁকি তৈরি করেছে। একদিকে আরসা যদি আরাকান আর্মিকে ব্যস্ত রাখতে পারে, তা বাংলাদেশের ওপর থেকে চাপ কমাতে পারে, কিন্তু অন্যদিকে বাংলাদেশের দরগোড়ায় একটি বিদেশি শক্তি সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর উত্থান কখনোই স্বস্তির খবর হতে পারে না। এই জটিল পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় কি? যখন এক সীমান্তে আরাকান আর্মির মতো গোষ্ঠী চোখ রাঙাচ্ছে এবং অন্যদিকে পার্বত্য চট্টগ্রামে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে, তখন দেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা কঠোর পদক্ষেপের কথা বলছেন। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফাজলে ইলাহি আকবর মনে করেন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পুরো সীমান্ত কাঁটাতারের বেড়া দিয়ে সুরক্ষিত করা উচিত। তিনি সরাসরি ভারতের উদাহরণ টেনে এনেছেন। তার বক্তব্য, ভারত যদি তার চারপাশের সীমান্তে বেড়া দিতে পারে, তাহলে বাংলাদেশ কেন তার পার্বত্য চট্টগ্রাম সীমান্তে একই কাজ করতে পারবে না? তার মতে, ভারত থেকে যে কোনো ধরনের আন্তঃসীমান্ত চলাচল শতভাগ বন্ধ করতে হবে। তিনি পার্বত্য অঞ্চলের অধিবাসীদের উদ্দেশ্যেও একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। তাদের সিদ্ধান্ত নিতে হবে, তারা কি বাইরের কোনো শক্তির কথায় প্রভাবিত হবেন, নাকি বাংলাদেশের অংশ হিসেবে দেশের সার্বভৌমত্বের পক্ষে থাকবেন। এই বক্তব্য থেকে দেখুন এই বক্তব্যটা কিন্তু খুবই দায়ী মনে হচ্ছে। এই কথাটা কেন বললাম সেটা আপনাদেরকে বলছি। হয়তো অনেকে এখন ভাবছেন, যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন না, তারা হয়তো ভাবছেন যে বাংলাদেশের মধ্যে হয়তো পার্বত্য যে মানুষগুলো রয়েছে, পার্বত্য অঞ্চলে যারা থাকে, তারা হয়তো খুবই অবহেলিত থাকে। না, তারা অবহেলিত নয়। ঠিক আছে, বাংলাদেশের যে নাগরিক রয়েছে, ওনারা যেরকম ফেসিলিটি পায়, সেম ফেসিলিটি ওনারাও পায়। এর জলজান্ত একটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। বর্তমানে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেতা যিনি রয়েছেন, তিনি কিন্তু একজন পার্বত্য অঞ্চলের সন্তান। আশা করি বুঝতেই পারছেন। তো সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে যে পার্বত্য অঞ্চলের মানুষেরা কিন্তু অবহেলিত নয়। তারা যদি বাংলাদেশের সঙ্গে থাকে, তাহলে তারা সম্মানের সঙ্গে বাঁচতে থাকবে এবং বাঁচতে পারবে। যদি তারা অন্য কোনো দলের সঙ্গে যুক্ত হতে চায়, তাহলে তাদের কপালে খুবই দুঃখ রয়েছে। সেটা হয়তো তারা পরবর্তীতে বুঝতে পারবে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। এটা স্পষ্ট যে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। বাংলাদেশের সামনে এখন পথটা বেশ কঠিন। একদিকে প্রায় 12 লক্ষ রোহিঙ্গার বোঝা, আরেকদিকে সীমান্তে ক্রমবর্ধমান সংঘাত। মিয়ানমারের অভ্যন্তরীণ ক্ষমতা লড়াইয়ে বাংলাদেশ নিরপেক্ষ থাকার নীতি গ্রহণ করলেও সেই লড়াইয়ের আগুন এখন বাংলাদেশের বাড়ির উঠোনে এসে পড়েছে। আরাকান আর্মির মতো একটি রোহিঙ্গা বিদ্বেষী এবং অপরাধী সংগঠন যদি রাখাইনের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তবে ভবিষ্যতে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। একই সাথে তাদের মাদক ও অস্ত্রের নেটওয়ার্ক বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তার সংকট তৈরি করবে। অন্যদিকে আরসার মতো গোষ্ঠীর উত্থান এবং তাদের পেছনে থাকা বিদেশি শক্তি বাংলাদেশের জন্য আরেকটি মাথা ব্যথার কারণ। এই গোষ্ঠীগুলো যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে বা শরণার্থী শিবিরগুলোতে তাদের প্রভাব বিস্তার করে, তবে তা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। তাই বাংলাদেশকে এখন একটি বহুমুখী এবং সক্রিয় প্রতিরক্ষা নীতি গ্রহণ করতে হবে। প্রথমত, যেমনটা নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তে নিরাপত্তা জোরদার করতে হবে। কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সার্বক্ষণিক টহল নিশ্চিত করার কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত, আন্তর্জাতিক ফোরামে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখতে হবে, যেন তারা তাদের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব বাংলাদেশের উপর না ফেলে। এবং তৃতীয়ত, ভূরাজনৈতিকভাবে বাংলাদেশকে নিজের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো নির্দিষ্ট দেশের বিনিয়োগ বা পরিকল্পনার উপর নির্ভর না করে
নিজস্ব জাতীয় নিরাপত্তা কৌশল অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। ভিউয়ার্স কোন 52 টাইমস ইউটিউব চ্যানেল নিবেদিত আজকে সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন এবং আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের মাঝে প্রেরণ করেছি। তো ব্যক্তিগতভাবে 52 টাইমস ইউটিউব চ্যানেলকে থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ খুবই গোছালোভাবে ইন ডিটেলস বিস্তারিত সবকিছু উল্লেখ করা হয়েছে আজকের এই নিউজ ভিডিওটাতে, এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি 52 টাইমস ইউটিউব চ্যানেলের প্রতি, কারণ এত সুন্দরভাবে গোছালোভাবে একটা নিউজ তৈরি করার জন্য। তো ভিউয়ার্স কোন এমনিতে ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে, তো আমি বেশি কথা বলবো না, আমি অল্প কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশ যদি নিরাপদ থাকতে চায়, প্রথমত বাংলাদেশের ভিতরে যে নিরাপত্তা রয়েছে সেটাকে আরো মজবুত করতে হবে নিরাপত্তা বাহিনীদেরকে, এবং কাঁটাতারের সীমান্ত নির্মাণ করার মানে কোনো বিকল্প আর হতেই পারে না। এটাকে নির্মাণ করলে অনেকাংশে সমস্যা কিছুটা হলেও কমে যাবে। তার সাথে এখানে যদি ভালোভাবে টহল দেওয়া যায়, ভালোভাবে ড্রোনের মাধ্যমে সবকিছু পর্যবেক্ষণ করা যায় এবং গোয়েন্দাদের মাধ্যমে খবরাখবর আনা নেওয়া করা যায়, তাহলে কিন্তু আরো বেশি সুরক্ষিত হয়ে যাবে বাংলাদেশ। তো বাংলাদেশ এখানে চুপ থাকলে পরবর্তীতে বাংলাদেশের উপরই হয়তো কোনো ধরনের চাপ এসে বসবে, যেটা পরবর্তীতে বাংলাদেশ হয়তো সামলাতে গেলেও খুবই কঠিন হয়ে যাবে। তো সেই জায়গা থেকে বিপদ আসার আগে বিপদ যাতে না আসে সেদিকটা খেয়াল রাখলেই আমার মনে হয় ভালো হবে। তো ভিউয়ার্সগণ, আপনাদের ব্যক্তিগত মতামতকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখুন, এখানে আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ভারতে যে আরাকান রাজ্য রয়েছে, এখানে বিনিয়োগ করেছিল যখন মিয়ানমার সরকারের কাছে মানে জান্তা বাহিনীর কাছে যখন ক্ষমতা ছিল, ঠিক আছে, তখন বিনিয়োগ করেছিল আমাদের ভারত। পরবর্তীতে যখন জান্তা বাহিনী এখান থেকে উচ্ছেদ হয় জান্তা বাহিনীর, পরবর্তীতে কিন্তু এই বিনিয়োগটা পুরোটাই বিফলে চলে যায়। তো সেই জন্য আমাদের ভারত চায় এখানে যাতে আরাকান আর্মি না থাকে, এবং বাংলাদেশের জন্য কিন্তু আরাকান আর্মি খুবই বিপজ্জনক, ঠিক আছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু চায় না যে আরাকান আর্মি এখানে থাকুক। তবে বাংলাদেশের পক্ষ থেকে আরেকটা বিষয় এখন আজ করা হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে আরসা বাহিনী রয়েছে যারা তাদের মাতৃভূমিকে স্বাধীন করতে যাচ্ছে, তাদের কাছে যে অত্যাধুনিক রাইফেল, হেলমেট, এগুলো কোথা থেকে আসলো? তার মানে বাহিরের কোনো কান্ট্রি এখানে হাত রয়েছে, আর যেটা বাংলাদেশের জন্য ভয়ের কারণ। আবার আরসা খুব ভালোভাবে পারফরমেন্স করছে তারা, তো সেই দিক থেকে বাংলাদেশের জন্য খুশির খবর। আবার আরাকান আর্মি যদি এখানে থাকে তাহলে ভারতের জন্য দুঃখের খবর, ভয়ের খবর। তো সেই জায়গা থেকে এখানে প্রায় একটা জিলাপির প্যাচের মতো হয়ে গিয়েছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ লিস্টটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে আর আমার এই রিঅ্যাকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। তো বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।